ভোটের আগেই রাজ্যের রাজনীতি যেন বিস্ফোরণের মুখে। অভিযোগ আর পাল্টা অভিযোগে উত্তাল বাংলার রাজনৈতিক মঞ্চ। আর এই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। একেবারে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে তিনি যেন অভিযোগ তুললেন, বা তিনি যে অভিযোগ তুললেন তা শুধু চাঞ্চল্যকর নয়, গণতন্ত্রের ভিত্তিকেই একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সোমবার 30শে মার্চ বিকেলের ঘটনা। একেবারে স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন ভবন চত্বর তখন কার্যত রাজনৈতিক কেন্দ্রবিন্দু। অভিষেক ব্যানার্জি ঢোকার আগেই সেখানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বিধায়ক নয়না ব্যানার্জি এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেন। কিন্তু সবার নজর ছিল একজনের দিকেই, তিনি অভিষেক। দপ্তরে ঢোকার আগে তার সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক মন্ত্র চুরি ধরা পড়ে গিয়েছে, এই একটাই বাক্য যেন আগাম ইঙ্গিত দিয়েছিল ভিতরে কি ঝড় উঠতে চলেছে। কিছুক্ষণ পর যখন তিনি দপ্তর থেকে বেরিয়ে এলেন, তারপরে কার্যত সেখানে একেবারে মানুষজন স্তম্ভিত হয়ে গেলেন। দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছিলেন, ভিতর থেকে বেরিয়ে এসে তিনি ঠিক কী মন্তব্য করবেন, সেদিকেই কিন্তু সকলের নজর ছিল। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করতে পারেন যেটার জন্য সবাই সেখানে অপেক্ষা করছিলেন। এবং সেই কী মন্তব্য? কিছুক্ষণ পর যখন তিনি দপ্তর থেকে বেরিয়ে এলেন, তখন আর কিচ্ছু ইঙ্গিত নয়, একেবারে সরাসরি বিস্ফোরণ ঘটালেন। সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে একের পর এক অভিযোগে বিদ্ধ করলেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। অভিষেকের দাবি, বস্তাভর্তি ফর্ম 6 এবং এই বিজেপির লোকজন সিও দপ্তরে ঢুকেছে। অর্থাৎ অভিষেক বলছেন বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে বিজেপির লোকজন সিও দপ্তরে ঢুকেছে। উদ্দেশ্য একটাই, বিহার আর উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলার ভোটার তালিকায় নাম ঢোকানো। তার কথায় এটা কোনো সাধারণ প্রশাসনিক কাজ নয়, এটা পরিকল্পিত ভোট জালিয়াতি। ফর্ম 6, যা সাধারণ মানুষের কাছে হয়তো একটি সাধারণ আবেদনপত্র, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার হিসাবে নাম তুলতে বা ঠিকানা পরিবর্তন করে নতুন কেন্দ্রে নাম অন্তর্ভুক্ত করতে এই ফর্ম ব্যবহার করা হয়। অর্থাৎ ভোটার তালিকায় দরজা খোলার চাবিকাঠি হলো একেবারে সোজা ভাষায় বলতে গেলে এই ফর্ম 6। আর সেই ফর্ম নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে তো পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে। অভিষেকের অভিযোগ, প্রায় 30,000 ফর্ম 6 একসঙ্গে জমা পড়েছে। আর এখানেই তিনি তুলেছেন সবচেয়ে বড় প্রশ্ন। নিয়ম অনুযায়ী এত সংখ্যক ফর্ম জমা পড়লে অন্তত 600 আবেদনকারীকে সশরীরে হাজির থাকতে হয়, কিন্তু বাস্তবে তা হয়নি বলেই দাবি তার। 24 ঘন্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে। তার যুক্তি, যদি সব কিছু নিয়ম মেনে হয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে সমস্যা কোথায়? আর এখানেই তো প্রশ্ন, সেই ফুটেজ কি প্রকাশ করা হবে? আর যদি না হয় তাহলে কি সত্যিই কিছু লুকোনোর আছে? অভিষেক আরও এক ধাপ এগিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে আঙুল তোলেন। তার অভিযোগ, বিজেপি নেতা অমিত মালভিয়ার নির্দেশেই নাকি এই কাজ হয়েছে। বাইরে থেকে ভোটার এনে বাংলার জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তার মন্তব্য, বাংলার ডেমোগ্রাফি বদলাচ্ছে, ঠিকই বদলাচ্ছে, কিন্তু এভাবেই বদলাচ্ছে। এ মন্তব্য নিছক রাজনৈতিক কটাক্ষ নয়, বরং গভীর ইঙ্গিত বহন করে। কারণ ভোটার তালিকা মানে শুধু সংখ্যা নয়, এটা একটা রাজ্যের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। যদি সেই তালিকায় বাইরের লোক ঢুকে পড়ে, তাহলে তা শুধু ভোটের ফল নয়, পুরো রাজ্যের ভবিষ্যৎকেই প্রভাবিত করতে পারে। অভিষেকের আরও অভিযোগ, শুধু ফর্ম 6 নয়, ফর্ম 8-এর নিয়মও মানা হয়নি। অর্থাৎ পুরনো নাম বাদ দেওয়ার নিয়মিত যে প্রক্রিয়া না মেনেই নতুন নাম যোগ করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, কিছু ভোটারকে বাদ দিয়ে কিছু নতুন ভোটার যোগ করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লি এই কৌশলেই জিতেছে বিজেপি। এবার বাংলাতেই সেই ছক। একবার শুনে নিন অভিষেক ব্যানার্জির বক্তব্য। কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না, এই পুরো প্রক্রিয়াটা অবৈধ।
একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের সাথে আমরা সময় চেয়েছিলাম, দেখা করতে গেছিলাম, আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। তার কারণ ইভিএম যখন যারা নির্বাচন করায় ফার্স্ট লেভেল চেকিং থেকে ইভিএম র্যান্ডামাইজেশন মক পোলিং 3 বার ইভিএম চেক করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে বাংলোতে বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে। এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি। কিন্তু বাংলাকে 1 বছর ধরে বাংলাদেশি 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 বলে বাংলার মানুষকে দাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের আখ্যায়িত করা হয়েছে। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার করে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে, কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়া কালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। এই নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছিল। যাদের নামে ভুলবশত তাদেরকে না জানিয়ে তাদের অন্ধকারে রেখে তাদের নাম ডিলিট করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, যাদের নাম যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না, তাদের সই সাবুত স্বাক্ষর জাল করে ফর্ম 7 ভরা হয়েছিল এবং গাড়ি বোঝাই ফর্ম 7 ধরা পড়েছিল তালডাংরাতে জানুয়ারি মাসে, আপনাদের সকলের মনে থাকে। পরবর্তীকালে বিজেপি সেই চক্রান্ত ভেস্তে যাওয়ার পরে আবার ফর্ম 7 জমা করার সময়সীমা 4 দিন বাড়িয়ে দেয় নির্বাচন কমিশন, যাতে বিজেপির সুবিধা করে দিতে পারে। এই অভিযোগের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, কারণ এটি সরাসরি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে নির্বাচন কমিশন অবশ্য এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, সম্প্রতি অফিস স্থানান্তরের কারণে পুরনো ফাইলপত্র আনা হচ্ছিল। অভিষেক যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। কিন্তু এখানেই তৈরি হচ্ছে আরেকটি প্রশ্ন, যদি সব কিছু স্বাভাবিক হয় তাহলে এত বড় বিতর্ক কেন? অভিষেকের অভিযোগ এখানেই থামেনি। তিনি তুলে ধরেছেন ভোটার তালিকার বিবেচনাধীন অংশ নিয়েও একটা বড় প্রশ্ন। একসময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000। বিশেষ সংশোধনের খসড়া তালিকায় বাদ পড়ে যায় প্রায় 58 লক্ষের নাম। পরে চূড়ান্ত তালিকায় সংখ্যা দাঁড়ায় 7,08,00,000, কিন্তু প্রায় 60 লক্ষ নাম থেকে যায় বিচারাধীন তালিকায়। এই বিপুল সংখ্যক অনিশ্চিত ভোটার, এরা কারা? এদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাকি সিইও দপ্তরে গিয়েছিলেন অভিষেক। তিনি জানান, এই বিষয়টি সুপ্রিম কোর্টেও তোলা হবে, কারণ বিষয়টি এখন শুধু আর রাজনৈতিক নেই, আইনি লড়াইয়ের দিকেও এগোচ্ছে।
বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন অভিষেক ব্যানার্জি। সব মিলিয়ে বাংলার ভোটের আগে এই ফর্ম 6 বিতর্ক যেন একটা নতুন ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ভোটাধিকার, আর সেই অধিকার যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে তা শুধু একটি দলের নয়, পুরো ব্যবস্থার জন্য বিপজ্জনক। এখন দেখার নির্বাচন কমিশন এই অভিযোগের জবাব কিভাবে দেয়। সিসিটিভি ফুটেজ কি প্রকাশিত হবে, নাকি সেই বিতর্ক আরও গভীরে যাবে? একটা বিষয় পরিষ্কার, বাংলার ভোট এবার শুধু আর রাজনৈতিক লড়াই নয়, বরং বিশ্বাস আর সন্দেহের লড়াই হয়ে উঠেছে। আর সেই লড়াইয়ে কে জিতবে তা নির্ভর করছে শুধু ভোটের ফলাফলের উপরে নয়, বরং সত্য সামনে আসে কিনা তার উপরেও। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।